বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাধ্যমে আজকে সমগ্র বাংলাদেশের যারা ভোটার আছে তাদের প্রতি কিছু আবেদন এবং তাদেরকে কিছু তথ্য সরবরাহ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। বর্তমানে দেশে যে নির্বাচনটা হচ্ছে, পৃথিবীর সব জায়গা থেকে বলা হয়েছিল এবং বাংলাদেশের সরকার থেকে আমরা আশা করেছিলাম এটা সবাই অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হবে, কিন্তু এটা ইনক্লুসিভ না, এটা হলো এক্সক্লুসিভ। অর্থাৎ আওয়ামী লীগের জন্যই নির্বাচন, একদলীয় শাসন পাকাপোক্ত করার জন্য নির্বাচন। এই নির্বাচনে কারা অংশগ্রহণ করতেছে? তাদের পুষ্যরা, তাদের সমর্থকরা, তাদের পদলেহীরা, যাদেরকে তারা টাকা দিয়ে কিনে নিয়েছে। সুতরাং এই কিনা গোলামদেরকে দিয়ে বিরোধী দল গঠন করা সম্ভব হবে না, আর এটা বাংলাদেশের জনগণের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। 300 সিটের মধ্যে আপনারা দেখেছেন এই আসনগুলি আওয়ামী লীগ ভাগাভাগি করে বিভিন্ন জনকে দিয়েছে। সুতরাং এই ভাগাভাগির পরে এটা কখনো তারা বলতে পারবে না এটা বিভিন্ন দলের মধ্যে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে। এটা হলো একটা ভাগাভাগির নির্বাচন। আওয়ামী লীগ কখনো জীবনে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে পারেনি এবং তারা ফেয়ার, ফ্রি এবং ইম্পার্শিয়াল ইলেকশনে বিশ্বাসও করে না। 1990 দিকে আমি আপনাদেরকে নিয়ে যাই। এর আগে আমি বলতে চাই না বঙ্গবন্ধুর সময় কি হয়েছে, সেটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এটা বলতে গেলে অনেক লম্বা হবে। 1990 সালের নির্বাচনটার কথা আমরা বলি। 1990 সালে, 91 সালে তত্ত্বাবধায়ক সরকার চিফ জাস্টিস শাহাবুদ্দিনের মাধ্যমে নির্বাচনটা হয়েছিল। তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন, যার কারণে এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল। এই নির্বাচনের পক্ষে বিপক্ষে তেমন কোন কারো সমালোচনামূলক বক্তব্য ছিল না। আসেন 1996 সালে। 95 সালের পর থেকে আওয়ামী লীগ এবং জামাত বিএনপির বিরুদ্ধে মাঠে সংগ্রামরত ছিল। বহু লোক হতাহত হয়েছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছিল, রাস্তায় মারামারি, গাড়ি জ্বালানো সহ বিভিন্ন রকমের কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল। সমগ্র ঢাকাকে তারা অচল করে দিয়েছিল। তারপরেও বিএনপির পক্ষ থেকে বেগম জিয়া বলেছিল, আপনারা আসেন, বসেন, আলাপ আলোচনার মাধ্যমেই আমরা ঠিক করি। কিন্তু আমাদেরও কিছু দোষ ছিল, তাদেরও কিছু দোষ ছিল, যার কারণে সে সময় এই জিনিসটা চূড়ান্ত ফলাফলের দিকে এগিয়ে যায় নাই। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ আমরা নির্বাচনটা করি। সেই নির্বাচনটা এবং আজকের নির্বাচনটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সেই সময়ে কিছু ডামি ক্যান্ডিডেট, যদিও আমরা বলি না এটা ডামি ক্যান্ডিডেট, কিন্তু কিছু ক্যান্ডিডেট সেদিন মাঠে এসেছিল। বড় বড় দুইটি বিরোধী দল, জামাত ইসলাম এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সে সময় নির্বাচনে অংশগ্রহণ করে নেই। আজকের অবস্থাটাও ঠিক অনুরূপ। সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে, সেটা হল বিএনপি। বিএনপি এই নির্বাচনে আসতে পারছে না, এটা আমি পরে বলবো। জামাত ইসলাম একটা সুসংগঠিত রাজনৈতিক দল, তাদেরকেও নির্বাচনে আসতে দেয় নাই। অন্যান্য ইসলামিক দল, চরমনে সাহেবের দল, তাদেরকেও নির্বাচনে আসতে দেয় নাই। অর্থাৎ একদলীয় শাসন পাকাপোক্ত করার জন্য এই সরকারের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন তারা সেটাই করছে। 96-এ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অনেক সমস্যা হয়েছিল এবং তাদেরকে আমরা বলেছিলাম
আপনারা যেহেতু এই নির্বাচন গ্রহণ করেন নাই, আমরা 6 মাসের মধ্যেই একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে পুনরায় নির্বাচন দেব। বেগম জিয়া সেদিন তার কথা অক্ষর অক্ষরে পালন করেছিল। সারা রাত্রি জেগে থেকে আমরা কেয়ারটেকার সরকারের পদ্ধতি সংসদে পাশ করে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিলাম। তারপরে যেটা নির্বাচন হয়েছিল, এটার মধ্যে আরো কিছু সংযোজন ছিল। যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা 1972-73 সালে তোফায়েল সাহেবের স্লিপ নিয়ে সিভিল সার্ভেন্ট হয়েছিল কোন পরীক্ষা ছাড়া, তারা একটা বিরাট রোল প্লে করেছিল 1996 সালে। তারা বিভিন্ন জায়গায় সরকারি আইন ভঙ্গ করে বিএনপির বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। সচিবালয়ে তারা কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল এবং তৎকালীন পররাষ্ট্র সচিব সুবান ছিল, তিনি কোন অ্যাম্বাসাডারকে পার্লামেন্টে আসতে দেয় নাই, তাদেরকে মানা করেছিল পার্লামেন্টে না আসার জন্য। অর্থাৎ মুজিববাদী যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ছিল, তারা সেদিন একটা বিরাট ভূমিকা পালন করে আওয়ামী লীগের পক্ষে। আসেন 2008 সালের নির্বাচন। এই নির্বাচনটা ছিল ইন্টেলিজেন্স এজেন্সির একটা কর্মকাণ্ড। এতে যোগ হয়েছিল ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন। এটা কোনো অবস্থাতেই একটা সুষ্ঠু নির্বাচন বলে গ্রহণ করা যায় না। 2014 সালে আসেন, আমরা সেদিন দাবি করেছিলাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করার জন্য। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বাস, ট্রাক, বিভিন্ন যানবাহনে আগুন। এই আগুন কিন্তু বিএনপির কোন নেতা কর্মী দেয় নাই। কারণ বিএনপিতে আমি যখন ছিলাম, আমরা সবাইকে বলে দিতাম, দেশের ক্ষতি হয়, দেশের মানুষের ক্ষতি হয়, এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি দেশের মানুষের মঙ্গলের জন্য, দেশের মানুষের ক্ষতি করার জন্য নয়, দেশের সম্পদ নষ্ট করার জন্য নয়। আপনারা পরেও দেখেছেন 62টি জেলায় একদিনে বম ফাটাইছিল। এটা কোনো বিএনপি করে নাই, এটা কোনো সন্ত্রাসী দল করে নাই, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে করেছে। এবং যে ব্যক্তি করেছে সে আমার কাছে স্বীকারোক্তি দিয়েছে যে আমার মাধ্যমে এই কাজটা হয়েছে। 2014 সালে আমাদের দাবি ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের। সেদিন তারা আমাদের কথায় কর্ণপাত না করে একদলীয়ভাবে নির্বাচনের ব্যবস্থা করে। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন ভোটে জয়লাভ করে। বাকি জায়গায়ও তেমন কোন প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয় নাই। আজকের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, আমি সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করার জন্য এই নির্বাচন করেছি, যেটা আমরা বলেছিলাম 15 ফেব্রুয়ারির নির্বাচনে। তিনিও বলেছিলেন 2014 সালে, এবং তিনি আরো বলেছিলেন 6 মাসের মধ্যে আমি নির্বাচন দেব। কিন্তু সেই নির্বাচন আর কখনো মানুষ দেখে নেই। তারা সেদিন জিতে যায় এবং তাদেরকে সাহায্য করে জাতীয় পার্টি। জাতীয় পার্টি এরশাদের গলায় যে চেইন লাগাইছিল বিদেশিরা, এই চেইনটা এরশাদের গলার থেকে খুলে নিয়ে এখন জিএম কাদেরের গলায় লাগাই দিয়েছে। চেইন একই আছে, চেইনের কোনো পরিবর্তন হয় নাই, মানুষের পরিবর্তন হয়েছে। তারা দেশের জন্য রাজনীতি করে না, কারণ তারা মুক্তিযোদ্ধা না। এ দেশের মানুষ কি কষ্ট করেছে, না খায়ে মুক্তিযুদ্ধকে খাড়া দিয়েছে। আজকে দেশের কি অবস্থা, দ্রব্যমূল্য, আমি গত মিটিংয়েও বলেছি, অনেকে 2 বেলা খাইতে পারছে না। ব্যয়ের সাথে তার কোন আয়ের সামঞ্জস্য নাই। ব্যয় 5 গুণ, 7 গুণ, 10 গুণ বেড়ে গেছে, আয় বেড়েছে 2 থেকে 3 গুণ। সুতরাং গরিব মানুষদের জন্য জীবিকা নির্বাহ করাটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আসেন 2018 সালের নির্বাচন। 2018 সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেনকে, তিনি আওয়ামী লীগের খাস লোক, বঙ্গবন্ধুর খাস লোক,
যার জন্য আমাকে ডাকা সত্ত্বেও আমার ঘরে এসেছিল ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি আমাকে বলেছিল আপনি এবং বদরুদ্দোজা দ্বিতীয় ব্যক্তি হিসাবে এই জোটে থাকবেন। তিনি আমার ঘরে এসেছিলেন, তাকে আমি পরিষ্কার বলেছিলাম আমি এটা বিশ্বাস করি না, এটা প্রতিবাদ করি। আপনারা যারা সেদিন পত্রিকা পড়েছেন আপনারা দেখেছেন আমি বদরুদ্দোজা চৌধুরীর বিরোধিতা করেছিলাম, ডক্টর কামাল হোসেনের বিরোধিতা করেছিলাম। বিএনপি ডক্টর কামাল হোসেনের ফাঁদে পড়ে যায়, পড়ে গিয়ে নির্বাচনে যায়। নির্বাচনে গিয়ে দেশের যেটা ক্ষতি হওয়ার সেটা হয়েছে, জনগণের যেটা ক্ষতি হওয়ার সেটা হয়েছে। আওয়ামী লীগ একদলীয় শাসন পাকাপোক্ত করার আরেকবার সুযোগ পাল। আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় কিভাবে অফার করা হয়েছিল। 1996 সাল বা 95 সালের ডিসেম্বরের শেষ দিকে বর্তমান প্রধানমন্ত্রী, আমি মন্ত্রী থাকা অবস্থায় মন্ত্রীর বাসায় কলতানে ছিলাম। রাত্রে 12টার সময় আকম ও জাহাঙ্গীর, যিনি প্রতিমন্ত্রী ছিলেন, এখন মৃত্যুবরণ করেছেন, এবং বর্তমান প্রধানমন্ত্রীর চাচা জনাব হাফিজ, যিনি এখন শিপিং ব্যবসার সাথে জড়িত, চট্টগ্রামে থাকেন, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব, দুইজন আমার কাছে এসেছিলেন। তাদেরকে পাঠিয়েছিল শেখ রাজ্জাক আলী। তারা আমার কাছে এসে প্রস্তাব দেয় বেগম জিয়ার জায়গায় আপনি প্রধানমন্ত্রী হবেন। আমি জিজ্ঞাসা করলাম কিভাবে হব। তারা বলল যে আমাদের 143 জন আছে, বিএনপির থেকে 40 জন, সুতরাং 183 জন আপনাকে সংসদে সমর্থন দেবে। আমরা সংসদীয় কুর মাধ্যমে আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দেব, আপনি শপথ গ্রহণ করবেন। আপনার সাথে শর্ত থাকবে আপনি মন্ত্রিসভা নিজের ইচ্ছা মতো নিতে পারবেন, তবে 3 মাসের মধ্যেই আপনি নির্বাচন দেবেন। আমি কিন্তু সেদিন প্রথম দুদিন লোভে পড়ে গিয়েছিলাম, দেশের প্রধানমন্ত্রী হব, এটা একটা বিরাট বিষয়। তৃতীয় দিন অনেক চিন্তা করলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করলাম সেজদায় গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই কাজটা ঠিক হবে কিনা। আমার হৃদয়ে এটা অনুভূতি হলো এটা একটা বেঈমানি, এটা একটা মুনাফিকি হবে বেগম জিয়ার সাথে। সুতরাং রাত্রে 1টার সময় আমি দুজনকে বলে দিলাম যে আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত না, আমি বেগম জিয়ার সাথে বেঈমানি করতে পারবো না। তখন তারা আমাকে প্রস্তাব দিল আপনি নেত্রীর সাথে কথা বলেন। এখন প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বললাম, উনাকে আমার অপারগতার কথা আমি বলে দিলাম যে আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত না, আমি বেঈমানি করতে পারবো না, মুনাফিকি করতে পারবো না। 2014 সালেও একজন মন্ত্রী, আমি নাম বলতে চাই না কারণ এটা ঠিক না, একজন মন্ত্রী 3 বার আমার বাসায় এসেছিল, আমাকে বলেছিল যে মন্ত্রণালয় আপনি চান সেটা দেওয়া হবে। 10 থেকে 12 জন বা 8 জন আপনার দলের থেকে এমপি দেওয়া হবে, যত টাকা প্রয়োজন আপনাকে দেওয়া হবে। আমার সাথে 3টা বৈঠক হয়, আমি 3টা বৈঠকে 15 দিন সময় ওনার থেকে নিয়েছিলাম। এটার উদ্দেশ্য ছিল তখন ব্যাংককে ভিসা করার জন্য 14 দিন সময় লাগতো। প্রথম দিন কথা বলার পর আমি ব্যাংককে ভিসার জন্য অ্যাপ্লাই করে দিলাম। তৃতীয় মিটিং এর পরের দিন সকালে 7:50 ফ্লাইট আমি ব্যাংকক চলে যাই এবং এই নির্বাচন থেকে দূরে সরে যাই, এই লোভ লালসা থেকে দূরে সরে যাই। 2018 সালে আসেন, অনুরূপ প্রস্তাব আমাকে দেওয়া হয়েছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে। মন্ত্রিত্ব দেওয়া হবে, আমাকে 1 আসন বা 2 আসন থেকে এমপির জন্য নির্বাচিত করা হবে, আমার দলের থেকে দেওয়া হবে, টাকা দেওয়া হবে, আমি যেন নির্বাচনে আসি। প্রথমে চেয়েছিল ডক্টর কামালের সাথে নেওয়ার জন্য, আমি রাজি হই নাই। তারপরে চেয়েছিল ডক্টর বদরুদ্দোজার সাথে ঐক্যবদ্ধ করে এই কাজটা করার জন্য, সেটাতেও আমি রাজি হই নাই। আমি কয়েকবার আগে আপনাদের সাথে যখন কথা বলি, এইবার নির্বাচনও 6টা গ্রুপ আলাদা আলাদা ভাবে আমার সাথে যোগাযোগ করে
এবং তাদের একই রকম বক্তব্য ছিল, আপনাকে 2টা আসন থেকে নির্বাচিত করে আমরা আনবো। কথাটা মার্ক করেন, আপনাকে 2টা নির্বাচনী আসন থেকে নির্বাচিত করে আনবো, মন্ত্রিত্ব দেওয়া হবে এবং আপনার পার্টির থেকে আরো কয়েকজনকে নমিনেশন দেওয়া হবে। দরকার হলে রেদওয়ান আহমদের সাজা মওকুফ করা হবে, তাকেও নির্বাচনের সুযোগ দেওয়া হবে এবং নির্বাচনের জন্য যত টাকা লাগে এই টাকাগুলি আপনাকে পেমেন্ট করা হবে। তাহলে আপনাদের সামনে আমি জাতিকে এটা বলতে চাই, 1995-96 সালেও প্রস্তাব পেয়েছিলাম প্রধানমন্ত্রী হওয়ার জন্য, 2014 সালেও একই প্রস্তাব পেয়েছিলাম মন্ত্রী হওয়ার জন্য, 2018 সালেও মন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব পেয়েছিলাম। এইবার 2023-24 সালেও প্রস্তাব পেয়েছি। আল্লাহর মেহরবানি, আপনাদের দোয়া। আমি এর আগের কনফারেন্সে বলেছি, প্রেস কনফারেন্সে, আমি গুনাহগার মানুষ, তবে আমি ক্লেম করি আমি একজন ভালো মুসলমান, বেঈমানি মুনাফিকের আশ্রয় নিই না। আমি 36 বার করে উমরা পালন করেছি, 3 বার হজ পালন করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে রওজা, সেখানে বাংলাদেশের কোন লোক এখনো পর্যন্ত প্রবেশ করতে পারে নাই। আমাদের সাথে যারা ছিল 19 জন, আমরা প্রবেশ করেছিলাম রাত্রে 12টার পরে। রাসূল পাকের রওজায় প্রবেশ করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিল। আল্লাহর পবিত্র কাবা ঘরে 2 বার প্রবেশ করে ইবাদত করেছি। আল্লাহ তো আমাকে কম পুরস্কৃত করে নেই। আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে যেটা আমি কখনো আশা করি নাই। আল্লাহর ঘরের গিলাফ সবচেয়ে কিমতি জিনিস, মূল্যবান জিনিস, আমাকে 2 বার উপহার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার গিলাফ কাকেও দেওয়া হয় না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার গিলাফও আমি পেয়েছি। সুতরাং এত কিছুর পরে এছাড়াও সর্বপ্রথম আমি পাকিস্তানের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করার জন্য সাথে নিয়ে রেডিও স্টেশনে যাই। বাংলাদেশের সর্বপ্রথম বীর বিক্রম, বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রথম ব্রিগেড মেজর। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকালীন সময়ে বাঙালিদের মধ্যে কেউ ব্রিগেড মেজর ছিল না। মুক্তিযোদ্ধাদের মধ্যে আমি প্রথম সাব সেক্টর কমান্ডার এবং যুদ্ধকালীন সময়ে সর্বপ্রথম বীর বিক্রম খেতাবপ্রাপ্ত। এতগুলি সম্মান দেওয়ার পরে জনগণ আমাকে সম্মানিত করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দয়া করেছে। এরপরেও যদি আমি জনগণের সাথে বেঈমানি করে তাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একদলীয় শাসন পাকাপোক্ত করার জন্য এই নির্বাচনে আমার দলকে নিয়ে অংশগ্রহণ করি, আমার উপর লানত হবে। যারা আজকে কিছু টাকার লোভে, কিছু ক্ষমতার লোভে ভোট কেন্দ্রে যাচ্ছে, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রসুলে বিশ্বাস করেন, এই ভোট দান থেকে বিরত থাকেন, এই ভোট বর্জন করেন। এই ভোট আপনাদের মঙ্গলের জন্য না, এই ভোট আপনাদের ধ্বংস করার জন্য ভোট। এই ভোট হল ক্ষমতা পাকাপোক্ত করার ভোট, এই ভোট হল ক্ষমতা লোভের ভোট, এই ভোট হল বাংলাদেশকে বিদেশিদের হাতে বন্ধক দেওয়ার ভোট। ইতিমধ্যে এই দেশকে বন্ধক দেওয়া হয়েছে। বিদেশিদেরকে আমরা বলবো, প্রতিবেশীদেরকে আমরা বলবো, আমরা কারো শত্রু না, কারো প্রতি আমাদের বিদ্বেষ নাই। এবং যারা অন্যান্য রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ সহ প্রত্যেককে আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কোন প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মনুষ্যত্বের রাজনীতিতে। একে অপরের সাথে ভ্রাতৃত্ব বোধ থাকবে, সুসম্পর্ক থাকবে। এক মায়ের সন্তান হিসেবে আমরা নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণ যাকে চায় তাকে জনগণ ভোট দেবে, তারাই সরকার গঠন করবে, এটাই হলো নিয়ম।
আবার বলবো, দেশবাসী যারা ভোটার আছেন, আপনাদেরকে অফার করা হয়েছে এই নির্বাচনের জন্য। এটা আমি বিভিন্ন সোর্সের থেকে জানতে পেরেছি। প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ভয় প্রদর্শন করছে, তোমরা যদি এই নির্বাচনে না আসো, তোমাদের বিরুদ্ধে ভোটের পরে ব্যবস্থা নেওয়া হবে, বিভিন্ন মামলায়, গায়েবী মামলায় তোমাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। যারা গরিব মানুষ তাদেরকে বলা হচ্ছে তোমাদেরকে 500 টাকা দেওয়া হবে, 1000 টাকা দেওয়া হবে। টাকাটা কিভাবে দেওয়া হবে? তাদের সামনেই এই টাকাগুলি একজন গ্রুপ লিডারকে দিচ্ছে। 50 জন বা 100 জন নিয়ে একটা গ্রুপ লিডার করেছে, তাদেরকে এই টাকাটা ওই ভোটারদের সামনে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তোমরা যখন ভোট দেবে তোমাদেরকে একটা টোকন দেওয়া হবে। এই টোকন দেখে তোমরা পরে যাকে যেভাবে টোকন দেওয়া হয়, কেউ 1000 টাকা, কেউ 500 টাকা পাবে। এছাড়াও যারা ভোটে গিয়ে নৌকাতে ভোট দেবে তাদেরকে এই টোকন দেখানোর পর মাসিক 500 টাকা করে ভাতা দেওয়া হবে। যারা সরকারি কর্মকর্তারা ভোটের সাথে জড়িত, তাদের স্ব ডিপার্টমেন্টের অফিসাররা বিভিন্ন জেলা পরিদর্শন করছে। পরিদর্শন করে তাদের কর্মকর্তাদেরকে বলা হচ্ছে যেভাবে হোক 60% ভোট তোমাদেরকে কাজ করতে হবে। এটা রাত্রে করতে পারবে না, দিনের বেলা করতে হবে। তাহলে কিভাবে করবে? তোমাদের অনুগত লোকগুলি লাইনে দাঁড়াবে, যেখানে 10 জন ভিতরে ঢুকতে পারবে সেই জায়গায় ঢুকবে একজন আস্তে আস্তে, এবং ফাঁকে ফাঁকে তোমরা সিলগুলি মেরে ব্যালটগুলি ঢুকাইতে থাকো। এটাতে সবাই সম্পৃক্ত হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই টাকার মাধ্যমে অনেককে প্রলুব্ধিত করছে এবং ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করছে। আমার কোনো অনুশোচনা নাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না, আগেই বলেছি আপনাদেরকে। আমরা একজন ভালো মানুষ হিসাবে সমাজে বেঁচে থাকতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলতে চাই। যারা দেশের সম্পদ লুটতরাজ করেছে তাদেরকে আপনারা ইতিমধ্যে চিহ্নিত করেছেন। যারা জনগণের সাথে বেইমানি করেছে গত 15 বছর যাবৎ, তাদেরকে আপনারা চিহ্নিত করেছেন। টাকার লোভে যারা নির্বাচনে গেছে তাদেরকে আপনারা চিহ্নিত করেছেন। সুতরাং শত্রুকে, বাংলাদেশের জনগণের বন্ধুকে অত্যন্ত স্পষ্টভাবে এই জিনিসটা আপনাদের সামনে পরিষ্কার হয়েছে। ভোটারদেরকে অনুরোধ করব, ঘরে বসে থাকেন, এই ভোট বর্জন করেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখেন এবং এক দলীয় শাসন থেকে দেশকে রক্ষা করেন। দুইজন মন্ত্রী কি বলছে এবং বিএনপিকে কিভাবে ভোট থেকে দূরে রাখছে সেই কথাগুলি এখন বলবো। জনাব ওবায়দুল কাদের তিনি পরিষ্কারভাবে বলেছেন বিএনপির পরিণতি হেফাজত থেকে আরো বহুগুণ বেশি হবে। অর্থাৎ তিনি ইঙ্গিত করে দিয়েছে তোমাদেরকে কিভাবে পিটানো হবে। হেফাজত ইসলামকে পিটানো হয়েছিল, বহু লোক নিহত হয়েছিল, তাদেরকে রাত্রে ম্যান হোলে ঢুকে দিয়ে ফ্লাশিং করা হয়েছিল, মৃতদেহগুলি পাওয়া যায় নাই। অনুরূপ ভাবে করার একটা পরিকল্পনা ছিল 28 তারিখে বিএনপির যখন সমাগম হলো, বাংলাদেশের সর্ববৃহত্তম সমাগম, সেই সমাগমকে কেন্দ্র করে ওবায়দুল কাদের আগেই এটা সাবধান করে দিয়েছিল তোমাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে, এবং সেটাই হয়েছে। রাজ্জাক সাহেব কি বললেন, কৃষিমন্ত্রী, তিনি ডক্টরেট করেছেন, সত্যবাদী লোক, ভালো লোক। তিনি বলেছেন বিএনপির 1020 লোক যদি আমরা বন্ধ না করতাম তাহলে এইভাবে নির্বাচন করার সুযোগ আমাদের হতো না।
তাদেরকে যদি শাস্তি না দিই তাহলে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে। আজকে বিএনপির প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারির সবাইকে জেলে আবদ্ধ করেছে, তাদেরকে শাস্তি দিয়েছে। যদি আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিতাম, বিএনপিতে নির্বাচন করার জন্য কোন লোক, নেতা অবশিষ্ট ছিল না, সবাইকে জেলে নিক্ষেপ করেছিল। সুতরাং আমরা এখন বলবো, দেশকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। এই ধরনের ভাগাভাগি নির্বাচন থেকে বিরত থাকেন, দেশকে রক্ষা করেন। ইচ্ছা করে নিজের গলায় নিজে ছুরি চালাবেন না, এটা আত্মহত্যা করার শামিল। এই নির্বাচন অংশগ্রহণ করে ভোট দেওয়াটা হল দেশের জন্য আত্মহত্যা করার শামিল। সুতরাং এই নির্বাচন থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। আমি আবারই বলবো, আমার সামনে এত লোক, এত লালসা ছিল, বয়সও বেশি হয়ে গেছে, আগামী নির্বাচন করতে পারবো কিনা কেউ জানে না। আমার জায়গায় হয়তো অনেকে হলে লোক লালসায় পড়ে এই নির্বাচন অংশগ্রহণ করত। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দয়ালু, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু, যার কারণে আমি জনগণের পাশে আজকে দাঁড়িয়েছি, এই ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সুতরাং দেশকে অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করার জন্য, অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ থেকে বাঁচানোর জন্য, সামাজিক অবক্ষয় থেকে বাঁচানোর জন্য শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস, আপনারা জানেন। স্বাস্থ্য ব্যবস্থা নাই বললেই চলে। প্রায় 1.5 কোটি মানুষ প্রতি বছর ভারতে গিয়ে চিকিৎসা নিচ্ছে। বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে এই চিকিৎসার নামে। দেশকে আমরাই ধ্বংস করছি। জনগণকে এগিয়ে আসতে হবে দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য। দুর্ভিক্ষের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে। এটা আমার কথা না, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন মার্চ মাসের মধ্যে দেশে দুর্ভিক্ষ হবে। তাহলে দুর্ভিক্ষ হবে, অর্থনৈতিকভাবে দেশ ধ্বংস হবে। এটার জন্য দায়ী হবে কে? ভোটাররা। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ভোটারদেরকে। সুতরাং সকল অবস্থায় শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা মেনে, দেশের আইন মেনে, সংবিধান মেনে এই ভোট থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই ভোট বর্জন করতে হবে। প্রধানমন্ত্রী বলছেন আপনারা ভোটকে ভয় পান, সেজন্য আসেন নাই। আমরা ভোটকে ভয় পাই না, আমরা আপনাকে ভয় পাই। আপনি কখন কি করেন, কখন কি ধরনের কর্মকাণ্ড করেন, এটা আমরা বিগত 50 বছরও বুঝতে পারিনি। আপনার বাবা চেয়েছিল আইন পরিবর্তনের মাধ্যমে একদলীয় শাসন করার জন্য, আর আপনি আইন পরিবর্তন না করে একদলীয় শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন। আজকে কেউ কোনো কিছু কথা বলতে পারে না। কোন পত্রিকার মালিক যেটা সঠিক সেটা লিখতে পারে না। যারা টেলিভিশনের মালিক, যেটা সঠিক তথ্য তারা পেয়েছে, সেই সঠিক তথ্যগুলি জনগণের সম্মুখে তুলে ধরতে পারে না। তাদের উপর আক্রমণ করা হয়, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, নিগৃহীত করা হয়, গুম করা হয়, যার কারণে আপনি সত্য ঘটনাগুলি পাচ্ছেন না। এদেশে ভোটের প্রচলন কে করেছিল? বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনার বাবা করেছিল একদলীয় শাসন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিল বহুদলীয় গণতন্ত্র, আর বেগম জিয়া করেছে সংসদীয় পদ্ধতির গণতন্ত্র। সুতরাং বিএনপি ভোটে ভয় পায়, বিরোধী দলের সদস্যরা ভোটে ভয় পায়, এটা সঠিক না। ভোটে আপনারা ভয় পান, জনগণকে আপনারা ভয় করেন, যার কারণে আপনারা যে দাবি দাওয়া নিয়ে রাস্তায় তুমুল কর্মকাণ্ড করেছিলেন 1996 সালে,
তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আজকে তো আমরা কোনো মারপিটাই করি না, আজকে আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল করি বা একটা মিটিং করি। আমাদের দাবি দেওয়া হল তত্ত্বাবধায়ক সরকার। আপনি আমাদের দাবি দেওয়া মানছেন না কেন? আপনি একটা গণভোট দেন, গণভোট দিলে 90% জন লোক বলবে তত্ত্বাবধায়ক সরকার চায়, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন চাই। তখন বুঝবো ভোটে আপনি ভয় পান না আমরা ভয় পাই। আপনি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেখেন, তাহলে এটা যাচাই করতে পারবেন। আমাদের অনুরোধ থাকবে, বিভিন্ন রকমের রিউমার না চালিয়ে বিরোধী দলের উপর নির্যাতন বন্ধ করে দেন। যাদেরকে মিথ্যা সাজা দিয়েছেন তাদেরকে অনতিবিলম্বে রেহাই করে দেন। যাদেরকে এখনো জেলে আবদ্ধ রেখেছেন তাদেরকে জেল থেকে মুক্তি দিয়ে দেন। আপনার নির্দেশে বিভিন্ন কোর্ট আগাম জামিন দেওয়া বন্ধ করেছে। আগাম জামিন পাওয়া মানুষের সাংবিধানিক রাইট, তার অধিকার, কিন্তু সে জামিন পাচ্ছে না। জামিন দেওয়া বন্ধ। কোর্টের থেকে বাইরে এলে আবার তাকে ধরে নেওয়া হচ্ছে, আবার তাকে জেলে নিক্ষেপ করা হচ্ছে। আপনি জনগণকে কেন ভয় পাচ্ছেন? আমরা তো ভয় পাচ্ছি না, আমরা তো জনগণের সাথে থাকতে চাই, বরং আপনারাই ভয় পাচ্ছেন। আমাদের অনুরোধ থাকবে, জনগণকে ভয় করলে হবে না, আল্লাহকে ভয় করেন, আল্লাহ রসুলকে ভয় করেন। মানুষ মরণশীল, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যদি মৃত্যুবরণ করতে হয় এটা বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি, তাহলে আমাকে অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, দুর্নীতির থেকে আমাকে দূরে থাকতে হবে, লুট করা থেকে আমাদের দূরে থাকতে হবে। আজকে দেশের অর্থনৈতিক সংকট, এই সংকটের জন্য আপনার সরকার দায়ী। বিভিন্ন মন্ত্রীরা লন্ডনে, আমেরিকাতে হাজার হাজার বাড়িঘর কিনে নিয়েছে, শত শত না, হাজার হাজার বাড়িঘর কিনে নিয়েছে। প্রায় 62 বিলিয়নের উপরে ডলার বিদেশে পাচার হয়েছে। আজকে বাংলাদেশের দেনা হল 100 বিলিয়নের উপরে। এই টাকা পরিশোধ করার জন্য 60 বছর সময় লাগবে। এই টাকা কে পরিশোধ করবে? আপনি পরিশোধ করবেন? আগামীতে যারা সরকার আসবে তারা পরিশোধ করতে পারবে না জনগণ পরিশোধ করতে পারবে? দেশ এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হয়েছে। এই অগ্নিকুণ্ডের থেকে বের করার একটাই পন্থা, সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিশোধ পরিহার করে, দ্বিধা পরিহার করে সবাই মিলে আমাদেরকে ভোটের ব্যবস্থা করতে হবে। Now I am going to deliver a speech of my press conference in English. The whole nation and the whole world has seen in 2008 the mechanism was made by intelligence agencies and Fakhruddin Moinuddin. The election was not fair. In 1996, Awami League and Jamaat came out in the street with their sticks and guns. You blockaded the whole country. Dhaka was literally non-functional. The Awami League believer officers who were taken into service by Tufail Ahmad in 1972-73, they did a coup d'etat. They came out in the street and they influenced OC and UNO to cast vote in favor of Awami League. So you won the election in 1996. There was a fair election in 2000, so BNP came to power. Again, same conspiracy took place in 2009. You came to power. You got the support of India directly. In 2014, we demanded caretaker government. You did not agree. We did not participate in the election. BNP did not participate. So, without election,
153 MPs were elected. In rest of the places, there was no competition. It was a just mockery of election. You made the government and you promised to the countrymen that you are going to have election within 6 months again. But you did not keep your promise. In 1996, Begum Zia made a promise that you did not come for election, Jamaat did not come for election, did not participate in the election. Within 6 months we are going for a fresh election. The fresh election was given by Begum Zia Rahman. In 2014, I have said, in 2018 again, it was a conspiracy of UNO, OC, and the presiding pulling officers, not all, but some of them. In gunpoint, you casted the vote at night. There was no election in daytime. For the first time in the whole world, the election was conducted at night. BNP was kept away. You took all the seats. You gave only 5 or 6 seats to BNP. And to you servants, whom you are paying from 1990, that is Jatiya Party, you gave them more seats in the parliament. Now, in 2023, same thing is going. All intelligence agencies, all political leaders of Awami League are going to the houses of different political leaders. They came to my house also. 6 groups they came to my house. They have requested me to come for election. They will give me money. They will give me 2 seats for myself and for my party other seats and any ministry that I want. I was given same offer in 2014, 2018 and 2023. In 1996-95, the present Prime Minister sent a delegation of 2 people to my house. Her uncle, Mr. Hafizur Rahman, and her one of the political leader, Ahmad Jahangir, came to my house for 3 nights. The plan was to make me Prime Minister in place of Begum Zia. At that time, I only got 143 seats in the parliament. 40 MPs from BNP joined them. So it was 183. There was supposed to be a parliamentary coup, and through parliamentary coup I was supposed to be made Prime Minister. But after a lot of persuasion, on the 3rd day, I refused. So I refused the Prime Ministership in 1995-96. I refused to become Minister in 2014, 2018 and 2023-24. I would have got few crores of taka. My party would have got few seats. But it would be a betrayal of the cause of this nation. I am a freedom fighter. I fought for this country. I am the first person as a young captain revolted against Pakistan Army in 1971, 25th March at midnight under the leadership of late President Ziaur Rahman. I and late President Ziaur Rahman went together to the radio station and he declared the independence of Bangladesh. Subsequently, he made a second declaration on 30th of March, whereby he declared himself as a Commander-in-Chief of Liberation Forces and hand over the power to Sheikh Mujibur Rahman. I am saying all these things. I did not become Prime Minister. I did not become Minister. I did not become MP. I am at the age of 85. I don't know how many days, how many hours, how many minutes I will live. But I did not accept their proposal because I love my country. I love my people. I don't want to mortgage my country to any neighboring country. We want to live peacefully. I have no intention of taking revenge from anybody.
I am a very happy person. Allah is very kind. I claim myself I am one of the good Muslim. I perform Umrah more than 36 times. 3 times I perform Hajj. Twice I got Allah was very kind. I got the opportunity to enter the house of Allah, Kaaba Sharif. And I prayed inside Kaaba. From Bangladesh, no head of the state, no minister has ever entered the house of Prophet Muhammad sallallahu alaihi wasallam. I entered his Rawza at midnight. Many times I myself, my mother, my wife, 3 of us, we offered prayers there. There was nobody around. We were only 3 people. Allah gave me so much respect. I was the first Bir Bikram of this country, not Bir Bikram, first award holder of this country. I participated in the language movement. I was the first man to revolt, first brigade major of Bangladesh Army. During war, there was no Bengali who was Bangladesh Army's brigade major. I was the first sub-sector commander of Liberation War. Allah gave me so much respect. After this, I am a very happy man. I want to go with my kalma. Nothing else. If my Lord, if my Allah desires that I have something more for this country, I am ready to serve. But not as a Beiman, not as a Munafiq, not as a betrayer. My name should not go in the history as a betrayer of the nation who has betrayed the people. Some people are participating in the election. Who are these people? It is not inclusive election. It is exclusive election. There is a difference between inclusive and exclusive. Inclusive is with all political parties. Without BNP, the biggest political party of Bangladesh, there cannot be an election. Without Jamaat, without Charmanai, without other political parties who are with BNP, there cannot be any free, fair election. Why we did not go for election? Because our demand was very simple and small. We wanted a caretaker government, and it was introduced in the country by Jamaat Islam, later on hijacked by Awami League. In 96, it was the demand of present Prime Minister Sheikh Hasina Wajid that you have to introduce caretaker government system. We accepted their proposal because we did not want to kill our brothers. All political leaders are our brothers. All political party workers are our brothers. We did not want the blood of our brothers. So we accepted. Who introduced one-party system and who introduced different political party system? It was Bangabandhu Sheikh Mujibur Rahman who introduced one-party system in this country. And you introduced it without amending the law. You, Prime Minister, you have introduced one-party system. One man system, one woman system. Nobody can speak. You are the only man and woman in this country. There is no other man and there is no other woman. Whatever you say, everybody will have to obey it. Why? Are we not going to die? We all have to die. If we have to die, what are you going to reply to Allah? What are you going to tell the people? Your ministers, your MPs, your political leaders are plundering the wealth of this country. You know it. By now you know few thousand houses, few 100,000 houses you leaders have purchased abroad. And more than $65 million have been siphoned out from Bangladesh, looted from Bangladesh. This is the blood of the poor people. The poor people cannot eat 2 times. They are not getting 2 meals. They cannot afford to live. How are you going to justify this? Are you going to live forever? No. Nobody is going to live forever. So we should think of it
think of the country, think of the people. As soon as possible, introduce caretaker government. Arrange fair and free election with the participation of all political parties. By leaving 90% people out of politics, you cannot sustain. We know your plan. In 2014, it was election without people. In 2018, you know, with the help of police officers and BJP, you looted the ballot papers. I, Colonel Boli, I challenge you, Prime Minister, arrange fair and free election in my constituency, and you contest with me. Inshallah, I will get 70% votes, 80% votes. But in 2018 election, I lost my security. I did not get more than 2,000 votes. So you can imagine, Awami League never got even half vote of mine. In 2008, I contested against BNP. I contested against Awami League. And my margin was more than double than Awami League. More than 4 times than BNP. How could I lose my security money in 2018? Prime Minister, I applied to you. My son was beaten mercilessly. He is a professor, he does not do politics. You people left him alone in the bush, thinking that he is dead. But Allah is very kind, he is alive. I made application to Prime Minister, but till today, I did not get reply. So, what is the present position of the country? We are suffering from economic crisis, political crisis, social crisis, and you have put about 20,000 BNP first ranking, second ranking, third ranking leaders in the jail. How could you expect BNP to join the election? You are doing the repression on Jamaat. How could you think that Jamaat will participate in the election? They are son of this soil. They don't have any more Razakars in their party. You have hanged them. You have given them sentence. We should be very kind to the people of this country, not revengeful. You as a daughter of Bangabandhu Sheikh Mujibur Rahman, you should be more kind to the people of this country. Don't destroy us. We are going for famine. We are going for economic disaster. And it is not very far. Many of you are thinking what is going to happen. Why foreign countries are not acting? They are not acting because if they act now, Awami League will say they are interfering in the internal affairs of Bangladesh. So they are watching you. The whole world is watching you. Game will only start. Mr. Ubaidur Rahman, you wanted to play a game. Be ready. Game will start after 7th. And you will not be able to continue in the government for long. You have to leave the government. And country will be in the crisis. Famine, economic disaster. Don't go up to that. Save us. Save this country. Save this nation. This is my appeal to Prime Minister and to all the voters. Save the nation. Save the country. দেশ বাঁচান, দেশের মানুষকে বাঁচান, দেশের অর্থনীতিকে রক্ষা করেন। আজকে পাকিস্তানের অবস্থা কি দেখেন, ডলারের দাম এখন কত দেখেন বাংলাদেশে, আরো বৃদ্ধি পাবে। প্রায় 20টি ব্যাংকে টাকার তরল্য সংকট। আজকে পত্রিকাতে আছে বাংলাদেশ ব্যাংকের থেকে টাকা নিয়ে শিডিউল ব্যাংকগুলি মানুষকে টাকা দিচ্ছে, অর্থাৎ বাংলাদেশি টাকাও ব্যাংকগুলিতে নাই। তাহলে কিভাবে আপনার লোকেরা দেশের টাকা লুট করেছে? How they have plundered the wealth of this country and sent it to other countries in the world. You know everything. They are not allowing you to leave the power.
It is their self-interest. Please get out of this dream. Be practical. Be with the people of this country. Don't betray the cause of the freedom struggle. We fought. We went to give our life. Our League did not revolt against Pakistan. It is we army people. It is 8th East Bengal Regiment under the leadership of Ziaur Rahman and me who revolted. That is why other Bengal Regiment revolted. Otherwise there would have been no Bangladesh. Many people did not want Bangladesh. But we suffered at the hand of Pakistanis. I spent my young days. I was a student of Karachi University. I know what hatred they had for the Bengalis. So, I promised to myself, when I get the opportunity, I will make sure that Bangladesh is independent. So I waived that opportunity in 1971. We did our job. It is the young people of this country, যুব সমাজ, তোমরা তোমাদেরকে ধ্বংস করবে, তোমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করবে, না দেশকে বাঁচাবে? Whether you save this country, or save your people, save your family. For God's sake, wake up, don't sleep. Country is in ruin. They have plundered the wealth of this country. Economic disaster, famine is coming. Don't participate in the election. Many other repression will take place in this country. If you think that big powers are sitting idle, they are not sitting idle. They are sitting with a plan. They will execute their plan, and it will be disastrous for the people. You can only escape that disaster by saying no to the election. ইলেকশনে আমি অংশগ্রহণ করব না, ইলেকশন আমি বর্জন করলাম। এলডিপির নেতাকর্মীদেরকে আমি বলবো, আপনারা এই 2 দিনের মধ্যে আপনাদের প্রত্যেক জায়গায় জায়গায় বলে দেন নির্বাচন বর্জন করেন, শান্তিপূর্ণভাবে থাকেন, আইন শৃঙ্খলা মেনে চলেন, কোন রকম ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। We are not going to participate in destructive activities. We are law-abiding citizens of this country. We fought for this country for the good of the people, not to destroy the people, not to destroy the wealth of these people, not to destroy the wealth of this country. Thank you very much. Thank you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের একটা জয়ান আছে। আমরা সাবেক ছাত্রনেতা মোহাম্মদ